বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রহনপুর মহিলা কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাস নিয়ে আমি মোহাম্মদ সারোয়ার হাবিব, প্রভাষক, রহনপুর মহিলা কলেজ, রহনপুর, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ উপস্থিত হয়েছি। আমি আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র নিয়ে এসেছি। আমরা গত কয়েকটি ক্লাসে প্রথম অধ্যায় অর্থাৎ উৎপাদন অধ্যায়ের বেশ কিছু পার্ট নিয়ে আলোচনা করেছি। আমরা সেই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তো এই যে প্রথম অধ্যায় উৎপাদন অর্থাৎ প্রোডাকশান, এই অধ্যায়ের কিছু কিছু পার্ট আমরা আলোচনা করেছি। সেগুলো হচ্ছে কি, যে আমরা এই অধ্যায় থেকে উৎপাদনের ধারণা পেয়েছি, এর পাশাপাশি উপযোগের ধারণা পেয়েছি, উপযোগের প্রকারভেদ সম্পর্কে জানতে পেরেছি, এছাড়াও উৎপাদনের আওতা, এরপর হচ্ছে উৎপাদনের ক্ষেত্র, এই পার্টগুলো আমরা বুঝতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতার প্রকারভেদ, উৎপাদনশীলতার আওতা এবং উৎপাদনশীলতার গুরুত্ব। আজকের ক্লাসের আমাদের শিখন ফল হবে, আমরা উৎপাদনশীলতার ধারণা বলতে পারবো, উৎপাদনশীলতার প্রকারভেদ বর্ণনা করতে পারবো, উৎপাদনশীলতার আওতা চিহ্নিত করতে পারবো, এর পাশাপাশি উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমেই আমরা আলোচনা করব উৎপাদনশীলতার ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি। তো উৎপাদনশীলতা বলতে আমরা মূলত কি বুঝি? সাধারণ অর্থে উৎপাদনশীলতা বলতে বোঝায় উৎপাদনের দক্ষতা, অর্থাৎ উৎপাদনের দক্ষতাকেই আমরা বলবো উৎপাদনশীলতা। অর্থাৎ সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াকেই আমরা উৎপাদনশীলতা বলতে পারি। স্বাভাবিকভাবে এই উৎপাদনের দক্ষতাকেই যে আমরা উৎপাদনশীলতা বলছি, আর এই উৎপাদন বাড়লে আমাদের উৎপাদনশীলতা বাড়বে। তো এই যে পূর্বের তুলনায় সমপরিমাণ আমরা উপকরণ ব্যবহার করে যদি পূর্বের তুলনায় বেশি পরিমাণে উৎপাদন করতে পারি, তবে এই যে প্রক্রিয়াটা, এটি হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরও পরিষ্কার করে দিতে পারবো যে আজ থেকে 10-15 বছর আগে একই জমিতে অর্থাৎ নির্দিষ্ট একটি জমিতে দেখা যাচ্ছে যে 5 থেকে 7 মণ ধান উৎপাদন করা সম্ভব হতো, কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এবং উন্নত মানের সার কীটনাশক ব্যবহার করে ওই একই জমিতে আগের তুলনায় 2 থেকে 3 গুণ পরিমাণ বেশি ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে। আর এই কাজটি করে দিচ্ছে আমাদের এই উৎপাদনশীলতা। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে সমপরিমাণ উপকরণ আমরা ব্যবহার করে পূর্বের তুলনায় আমরা বেশি পরিমাণে উৎপাদন করার যে সক্ষমতা আমাদের, এটি হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে আমরা এখন একটু দেখব যে এই উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা যায়। তো এইখানে আমরা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা মূল্যের বিক্রয়যোগ্য এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করলো। আর এই পণ্য উৎপাদন করতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের ব্যয় হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে শ্রম বাবদ ব্যয় হয়েছে 75,000 টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 10,000 টাকা, কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 25,000 টাকা এবং বিবিধ খরচ হয়েছে তাদের 15,000 টাকা। তো এখন বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটির এই উৎপাদনশীলতা কিভাবে বের করব আমরা। তা আমরা তো জানি যে উৎপাদনশীলতা হচ্ছে কি, যে উৎপাদন এবং উপকরণের যে অনুপাত, অর্থাৎ আমরা যদি উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ করি তাহলে যে ফল পাবো আমরা, সেটি হচ্ছে উৎপাদনশীলতা। তাহলে এই যে এই প্রতিষ্ঠানটির উৎপাদন মূল্য হচ্ছে কি 5 লক্ষ টাকা, তাহলে এখানে আমরা বের করছি কি উৎপাদনশীলতা। তাহলে এই উৎপাদন করেছে 5 লক্ষ টাকার, এই জন্য আমরা উৎপাদনের জায়গায় 5 লক্ষ টাকা ইনপুট 5 লক্ষ টাকা আমরা বসিয়ে দিলাম। এর পাশাপাশি উপকরণ বাবদ আমাদের খরচ হয়েছে, যেমন শ্রম বাবদ 75,000, তাহলে 75,000 যোগ যন্ত্রপাতি বাবদ খরচ হয়েছে আমাদের 10,000, যোগ 10,000, তারপরে যোগ হচ্ছে 25,000 যেটি খরচ হয়েছে আমাদের কাঁচামাল বাবদ। এছাড়াও আরেকটি খরচ হয়েছে আমাদের বিবিধ খরচ, যেটি যোগ হচ্ছে 15,000 টাকা। তাহলে এই উপকরণগুলো যোগ করলে আমরা টোটাল উপকরণ বাবদ যে খরচটি, সেটি হচ্ছে 1,25,000। তাহলে 5 লক্ষ ডিভাইডেড বাই 1,25,000 সমান হচ্ছে 4। তাহলে আমরা এখন খুব সহজেই বলতে পারি যে এই প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা হচ্ছে কত, 4। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ওই উৎপাদনশীলতা বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে উৎপাদনশীলতা কী এবং উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব, সেটির নাম হচ্ছে যে উৎপাদনশীলতার প্রকারভেদ। আমরা জানি এই উৎপাদনশীলতাকে আমরা সাধারণভাবে এই 6টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে কি মোট উৎপাদনশীলতা, দ্বিতীয়টি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, তারপর যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। তো প্রথমেই আমরা আলোচনা করব মোট উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? আমরা নর্মালি জানি যে উৎপাদনশীলতা অর্থাৎ হচ্ছে কি যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অর্থাৎ উৎপাদন এবং উপকরণের অনুপাত। তাহলে স্বাভাবিকভাবেই এই মোট উৎপাদনশীলতা হচ্ছে কি যে মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাত, অর্থাৎ মোট উৎপাদন করতে যে পরিমাণ উপকরণ খরচ হয়েছে তার মূল্যর যে অনুপাত, এটি হচ্ছে আমাদের মোট উৎপাদনশীলতা। অর্থাৎ মোট উৎপাদনের মূল্যকে যদি আমরা মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মোট উৎপাদনশীলতা। এরপরে শ্রমের উৎপাদনশীলতা। তাহলে প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ বের করার জন্য এই শ্রমের উৎপাদনশীলতা আমাদের জানতে হবে, অর্থাৎ কী পরিমাণ শ্রম ব্যবহার করে কী পরিমাণ উৎপাদন করা সম্ভব এটি জানার জন্যই মূলত শ্রমের উৎপাদনশীলতা জানতে হবে। তাহলে মোট উৎপাদনের একককে যদি আমরা মোট শ্রম ঘন্টা দিয়ে ভাগ করি তবে যেটি পাবো আমরা সেটি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, অর্থাৎ মোট উৎপাদনের একক ও মোট শ্রম ঘন্টার অনুপাতকেই আমরা বলবো কি শ্রমের উৎপাদনশীলতা। আশা করি তোমরা এই মোট উৎপাদনশীলতা এবং এই শ্রমের উৎপাদনশীলতা বুঝতে পেরেছো। এরপর দেখা যাক যন্ত্রের উৎপাদনশীলতা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যন্ত্র এবং মেশিনারি কী পরিমাণ তাদের যন্ত্রের যে কী পরিমাণ কার্যক্ষমতা আছে এটি যাচাই করার জন্যই মূলত যন্ত্রের উৎপাদনশীলতা বের করা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে এই যন্ত্রগুলো কী পরিমাণ উৎপাদন করতে সক্ষম এটি জানার জন্যই মূলত যন্ত্রের উৎপাদনশীলতা জানতে হবে। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করব? মোট উৎপাদনের পরিমাণকে যদি আমরা মোট যন্ত্র সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের যে অনুপাত, এটিকেই আমরা বলবো কি যন্ত্রের উৎপাদনশীলতা। এরপরে হচ্ছে কি যে কাঁচামালের উৎপাদনশীলতা, অর্থাৎ কী পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কী পরিমাণ উৎপাদন করা সম্ভব এটি জানার জন্যই মূলত আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা জানতে হবে। তো আমরা এই কাঁচামালের উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? যে মোট উৎপাদনের যে মূল্য ও মোট কাঁচামালের যে মূল্য, এই দুইয়ের অনুপাতকেই আমরা বলবো কাঁচামালের উৎপাদনশীলতা। অর্থাৎ মোট উৎপাদনের যে মূল্য তাকে যদি আমরা মোট কাঁচামাল ক্রয় বাবদ যে খরচ হয়েছে সেই মূল্যটা দিয়ে যদি আমরা ভাগ করি তবে যেটি আমরা পাবো সেটি হচ্ছে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। তা আশা করি তোমরা এই যন্ত্রের উৎপাদনশীলতা এবং এই কাঁচামালের উৎপাদনশীলতা বুঝতে পেরেছো। এবার আসা যাক মূলধনের উৎপাদনশীলতা, অর্থাৎ কী পরিমাণ মূলধন বিনিয়োগ করে কী পরিমাণ আমরা আয় করতে পারি, এই পার্থক্যটি এই জানার জন্যই কিন্তু আমাদের এই মূলধনের উৎপাদনশীলতা জানতে হবে। তাহলে আমরা এই মূলধনের উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি কি যে মোট উৎপাদনের মূল্য বা মোট আয় এর সাথে যদি আমরা মোট মূলধনের অনুপাত বের করি তবেই মোট মূলধনের উৎপাদনশীলতা বের হবে। অর্থাৎ মোট উৎপাদনের যে মূল্য বা যে আয়টি আমরা করব সেটির সাথে আমরা মোট যে বিনিয়োগকৃত মূলধন আছে এটির যদি আমরা ভাগ করি তবে যা পাবো আমরা সেটি হচ্ছে আমাদের মূলধনের উৎপাদনশীলতা। এরপরে আমরা আলোচনা করব কি আর্থিক উৎপাদনশীলতা। তো আর্থিক উৎপাদনশীলতা বলতে আমরা মূলত কি বুঝি? সংযোজিত মূল্যের পরিমাণ ও মোট রূপান্তরের মূল্যের অনুপাতকেই আমরা বলবো আর্থিক উৎপাদনশীলতা। অর্থাৎ সংযোজিত যে মূল্য আছে সেটিকে যদি আমরা মোট রূপান্তর মূল্য দিয়ে ভাগ করি তবে যেটি পাবো আমরা সেটি হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতা। তাহলে এখন এক প্রশ্ন থাকে এখানে যে সংযোজিত মূল্য কি? আমরা যদি বিক্রয় মূল্য থেকে কাঁচামাল বাবদ যে খরচ হয় সেটি যদি বাদ দিই তবে যেটি থাকে সেটি হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য হচ্ছে কি যে আমাদের কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপ দিতে গিয়ে আমাদের যে ব্যয়গুলো হয়, যেমন হচ্ছে শ্রম ব্যয়, যন্ত্রের ব্যয়, এরকম অন্যান্য আরও ব্যয় আছে, এই ব্যয়ের যে সমষ্টি সেগুলোই হচ্ছে আমাদের এই রূপান্তর মূল্য। তাহলে আর্থিক উৎপাদনশীলতা কী দাঁড়াচ্ছে? সংযোজিত মূল্য এবং হচ্ছে এই মোট রূপান্তর মূল্য, এই দুয়ের যে অনুপাত সেটি হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতা। তাহলে আশা করি তোমরা এই উৎপাদনশীলতার এই প্রকারভেদ, যে 6টি প্রকারভেদ আমরা এখানে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব আরও একটি পার্ট, সেটি হচ্ছে কি যে উৎপাদনশীলতার আওতা। অর্থাৎ
উৎপাদনশীলতার আওতার মধ্যে কোন বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত সেগুলো আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি যে উৎপাদনশীলতা বলতে কী বুঝি, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের যে পার্থক্য অর্থাৎ অনুপাত, সেটি হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে আমরা এখন দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে 6টি ক্ষেত্র আছে, এই 6টি ক্ষেত্র কিন্তু এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। তো পর্যায়ক্রমে আমরা দেখি যে কৃষিক্ষেত্র আছে, শিল্পক্ষেত্রে আছে, সেবাকর্মে আছে, উপযোগ সৃষ্টিতে আছে, সম্পদের সুষ্ঠু ব্যবহার আছে, গবেষণা এবং উন্নয়ন আছে। এই 6টি ক্ষেত্রই কিন্তু মূলত উৎপাদনশীলতার আওতাভুক্ত। তো পর্যায়ক্রমে আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখব যে কৃষিক্ষেত্রে। তা আমরা জানি যে এই কৃষিক্ষেত্র এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। কিভাবে আওতাভুক্ত একটু দেখা যাক। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের এই জনসংখ্যা বাড়ছে, কিন্তু এই কৃষি জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, বরং আরও সীমিত হয়ে যাচ্ছে। তাহলে এই সীমিত পরিমাণ জমি তে ব্যবহার করে আমরা কি আমাদের করতে হবে কি বেশি পরিমাণ উৎপাদন করতে হবে, অর্থাৎ পূর্বের চাইতে আমরা বেশি পরিমাণে উৎপাদন করতে সক্ষম হচ্ছি, আর এই কাজটি করে দিচ্ছে আমাদের এই উৎপাদনশীলতা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই কৃষিক্ষেত্রটি হচ্ছে কি আমাদের এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। এই কৃষিক্ষেত্রের পাশাপাশি দেখা যাচ্ছে আছে শিল্পক্ষেত্র। এই শিল্পক্ষেত্রও কিন্তু একই কাজ করছে, এই শিল্পক্ষেত্রও কিন্তু আমাদের এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। কারণ এই উৎপাদনশীলতার মাধ্যমে দেখা যায় যে বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব, আর যখনই বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় তখনই কিন্তু পণ্যের মূল্য, আমরা যে খরচ কস্টিং হয় একটা পণ্য তৈরি করতে, সেটি কিন্তু কমে যায়। আর পণ্যের মূল্য কমে গেলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানরা মুনাফাও বেশি করতে পারে। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে পণ্যমূল্যের দাম কমে যাচ্ছে এবং পণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পক্ষেত্রেও কিন্তু এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্র এবং শিল্প ক্ষেত্রের পাশাপাশি সেবাকর্মও কিন্তু এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। কিভাবে আওতাভুক্ত দেখো, যে এই যে আমাদের যে ডাক্তার, আইনজীবী, শিক্ষক প্রভৃতি পেশার যে মানুষজন আছে, তারা যে উপযুক্ত কাজের পরিবেশ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে যে সেবা দিচ্ছে আমাদেরকে, এটার মাধ্যমে কিন্তু উৎপাদনশীলতা বাড়ছে। আর এই যে সেবাকর্ম, এই জন্যই হচ্ছে এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। এবার আমরা দেখি যে উপযোগ সৃষ্টিতে, এই উপযোগ সৃষ্টি কিন্তু এই উৎপাদনের সাথে জড়িত। যত বেশি আমরা উৎপাদনের উপকরণগুলো যথাযথভাবে ব্যবহার করতে পারবো, তত বেশি আমাদের উৎপাদনশীলতা বাড়বে। আর উৎপাদনশীলতা বাড়লে স্বাভাবিকভাবে উৎপাদন বাড়বে, এই জন্য এই উপযোগ সৃষ্টিও কিন্তু আমাদের এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। কারণ উৎপাদনশীলতার মাধ্যমে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়, আর এই সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় শুধুমাত্র এই উৎপাদনশীলতার মাধ্যমে। এই জন্য এই সম্পদের সুষ্ঠু ব্যবহার কিন্তু এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। এছাড়াও দেখা যাচ্ছে গবেষণা এবং উন্নয়ন, এই গবেষণা উন্নয়নও কিন্তু আমাদের উৎপাদনশীলতার আওতাভুক্ত। কারণ নতুন নতুন পণ্য ও সেবা আবিষ্কার করা হয় এই গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে। যত বেশি গবেষণা এবং উন্নয়ন করা সম্ভব হবে, তত বেশি ভালো মানের পণ্য আমরা ক্রেতাদেরকে দিতে পারবো। এই জন্য এই গবেষণা উন্নয়নের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে উৎপাদনশীলতা অর্জন করা সম্ভব, বাড়ানো সম্ভব। আর এই জন্যই গবেষণা এবং উন্নয়ন এই উৎপাদনশীলতার আওতাভুক্ত। আশা করি তোমরা এই উৎপাদনশীলতার আওতাভুক্ত যে বিষয়বস্তুগুলো, সেগুলো বুঝতে পেরেছো। এরপর আসা যাক আরও একটি পার্ট, সেটি হচ্ছে কি উৎপাদনশীলতার গুরুত্ব। আমরা খুব এই যে আলোচনা থেকে আমরা ধারণা করতে পারছি যে অবশ্যই আমাদের এই উৎপাদনশীলতার গুরুত্ব আছে। কারণ যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি হবে, সেই প্রতিষ্ঠানের মুনাফা তত বেশি হবে। তাহলে আমরা বলতেই পারি যে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। এখন দেখব আমরা যে কোন কোন ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব আছে। তাহলে প্রথমেই দেখো যে উৎপাদন বাড়ানোর দিক থেকে এই উৎপাদনশীলতার গুরুত্ব আছে। তো স্বাভাবিকভাবে উৎপাদনশীলতা যত বেশি বাড়বে, এই উৎপাদন তত বেশি বাড়বে। আর উৎপাদন বেশি বাড়লে একটা প্রতিষ্ঠানের মুনাফাও তত বেশি বাড়বে, এবং মুনাফা বাড়লে স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠান লাভবান হবে। তাহলে আমরা বলতে পারি এই যে উৎপাদন বাড়ার দিক থেকেও কিন্তু উৎপাদনশীলতার গুরুত্ব আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি মুনাফা বাড়ানো। তাহলে উৎপাদনশীলতার মাধ্যমে যেমন উৎপাদন বাড়ানো সম্ভব, আর বেশি পরিমাণে উৎপাদনের জন্য দেখা যাচ্ছে যে পণ্য তৈরির যে খরচ সেটি কম হয় এবং মুনাফা বেশি করা সম্ভব হয়। তাহলে মুনাফা, একটা প্রতিষ্ঠান তো স্বাভাবিকভাবেই মুনাফা বাড়াতে চাইবে, আর এই মুনাফা বাড়ানোর দিক থেকে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিহার্য। এছাড়াও দেখা যাচ্ছে যে ব্যবসায় সম্প্রসারণ,
উৎপাদনশীলতার কারণে পণ্য যেহেতু বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়, তাহলে পণ্য বেশি উৎপাদন হলে স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠানটির সেই ব্যবসায়টি সম্প্রসারিত হবে। আর এই ব্যবসা সম্প্রসারণ করতে প্রত্যেকটি প্রতিষ্ঠানই চায়। আর এই ব্যবসা সম্প্রসারণ শুধুমাত্র এই উৎপাদনশীলতার জন্যই কিন্তু সম্ভব হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি যে ব্যবসায় সম্প্রসারণের দিক থেকে উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। এছাড়া দেখো যে সম্পদের সদ্ব্যবহার, যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি। তাহলে সম্পদের সদ্ব্যবহারের দিক থেকেও কিন্তু আমরা বলতে পারি যে উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। প্রতিযোগিতা মোকাবেলা, বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগী যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে কি প্রতিযোগিতা করতে হবে। আর এই প্রতিযোগিতা আমরা করতে পারবো কি এই উৎপাদনশীলতার মাধ্যমে। কারণ এই উৎপাদনশীলতা আমরা যত বেশি বাড়াতে পারবো তত বেশি আমরা প্রতিযোগী কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারবো। আর প্রতিযোগিতা করেই আমাদের টিকে থাকতে হবে। তাহলে এই প্রতিযোগিতা মোকাবেলার দিক থেকেও কিন্তু এই উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। এরপর দেখা যাক কি কার্য সন্তুষ্টি বাড়ানো। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো উৎপাদনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানে মুনাফা অর্জন বেশি করতে পারে। আর যখনই মুনাফা অর্জন বেশি হয় তখন প্রতিষ্ঠানে কর্মরত যে কর্মী বাহিনী রয়েছে তারা সময় মতো বেতন পায়, বিভিন্ন সুযোগ সুবিধা পায়। আর এই যে বেতন ভাতাদি এবং সুবিধা পাওয়ার ফলে তারা তাদের কার্য সন্তুষ্টি আসে। পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা ক্রেতা আছে তারাও বিভিন্ন ধরনের ভালো মানের পণ্য পেয়ে দেখা যাচ্ছে তারাও সন্তুষ্ট অর্জন করে। তাহলে এই কার্য সন্তুষ্টি যখনই একটা প্রতিষ্ঠানে বাড়বে সেই প্রতিষ্ঠান কিন্তু অনেক বেশি লাভবান হবে। তাহলে এই কার্য সন্তুষ্টি বাড়ানোর দিক থেকেও আমরা বলতে পারি কি উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। জীবনযাত্রার মান উন্নয়ন, তো এই জীবনযাত্রার মান উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই উৎপাদনশীলতার জন্য প্রতিষ্ঠানে কর্মরত যে কর্মী রয়েছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ফলে দেখা যাচ্ছে তাদের জীবনযাত্রার মানে ব্যাপক উন্নয়ন ঘটে। পাশাপাশি সেই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ব্যবহার করে ক্রেতারাও কিন্তু তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে পারছে। তাহলে এই জীবনযাত্রার মান উন্নয়নের দিক থেকে আমরা খুব সহজেই বলতে পারি উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। কারণ এই জীবনযাত্রার মান উন্নয়ন কিন্তু এই উৎপাদনশীলতার জন্যই হয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন, তো এই উৎপাদনশীলতার কারণে যেহেতু প্রতিষ্ঠান বেনিফিটেড হচ্ছে, তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি তাহলে একটা প্রতিষ্ঠানের বেনিফিট মানে একটা দেশের বেনিফিট। তাহলে একটা দেশের এই অর্থনৈতিক যে চাকা সেটি দ্রুত ঘুরছে এবং অর্থনৈতিকভাবে একটি দেশ খুব শক্তিশালী হচ্ছে। তাহলে এই উৎপাদনশীলতার ফলে প্রতিষ্ঠানগুলো যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তার পাশাপাশি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নও কিন্তু সম্ভব হচ্ছে। আর এই কাজটি করে দিচ্ছে এই উৎপাদনশীলতা। তাহলে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকেও উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। চাহিদা পূরণ, এই উৎপাদনশীলতার ফলে দেখা যাচ্ছে যে ক্রেতাদের বিভিন্ন ধরনের পণ্য তারা হাতের নাগালে পাচ্ছে এবং তাদের চাহিদা পূরণ হচ্ছে এবং এই কাজটিতেও কিন্তু ভূমিকা রাখছে এই উৎপাদনশীলতা। তাহলে চাহিদা পূরণের দিক থেকেও কিন্তু উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। এরপর ফাইনালি আমরা দেখছি কি কর্মসংস্থান সৃষ্টি। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে উৎপাদনশীলতার ফলে যেহেতু বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা সম্ভব, তাহলে আমরা বলতে পারি যে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে হলে ব্যবসা সম্প্রসারিত বেশি হয়। আর বেশি বড় ব্যবসা হলে অনেক লোকের কর্মের সংস্থান হয়, দেখা যাচ্ছে অনেক লোককে নিয়োগ দিতে হয়। আর এই কর্মসংস্থান সৃষ্টির ফলে বেকারত্ব দূর হয়। তাহলে এই কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু উৎপাদনশীলতা কী করছে, ভূমিকা রাখছে। তাহলে কর্মসংস্থান সৃষ্টির দৃষ্টিকোণ থেকেও কিন্তু উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। আশা করি তোমরা এই উৎপাদনশীলতার গুরুত্ব এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছো। তা আমরা আজকের নির্ধারিত পাঠ অলরেডি শেষ করে ফেলেছি। তা আমরা আজকের এই পাঠের উপর একটি সৃজনশীল আলোচনা করব। তো দেখো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এখানে একটি সৃজনশীল দেওয়া হয়েছে। তো চাঁদ ক্রোকারিজ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে 40 লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি 30 লক্ষ টাকার কুকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিম্নরূপ: কাঁচামাল 6 লক্ষ টাকা, বেতন ও মজুরি 3 লক্ষ টাকা, অন্যান্য 1 লক্ষ টাকা। তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করো যে চাঁদ কুকারিজ নামে একটি প্রতিষ্ঠান, তারা স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে 40 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ তারা 40 লক্ষ টাকার পণ্য উৎপাদন করেছে স্থির ব্যয় এবং মজুরির মাধ্যমে। এই জুন মাসে প্রতিষ্ঠানটি 30 লক্ষ টাকার কুকারিজ তৈরি করে।
তারা পারে 40 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে, কিন্তু এই জুন মাসে তারা করেছে কি 30 লক্ষ টাকার কুকারিজ তৈরি করেছে। তো এই উৎপাদন করতে গিয়ে তাদের কিছু ব্যয় হয়েছে, যেমন কাঁচামাল বাবদ ব্যয় করেছে 6 লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ ব্যয় করেছে 3 লক্ষ টাকা এবং অন্যান্য ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন করা হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্নে যে শ্রমের উৎপাদনশীলতা কী। তো আমরা জানি শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে যে মোট উৎপাদনের যে একক তাকে যদি আমরা শ্রম ঘন্টা দিয়ে ব্যয় ভাগ করি তাহলে যে ফল পাবো সেটি হচ্ছে আমাদের এই যে শ্রমের উৎপাদনশীলতা। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উৎপাদন ও উৎপাদনশীলতার মূল ভিন্নতা কী। আমরা জানি কোনো কিছু সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন, আর অপরপক্ষে আমরা জানি উৎপাদনশীলতা হচ্ছে কি যে উৎপাদন এবং উৎপাদনে ব্যবহৃত যে উপকরণ আছে এই দুইয়ের যে পার্থক্য অর্থাৎ যে দুইয়ের যে অনুপাত সেটি হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে উৎপাদন এবং উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য রয়েছে। গ নম্বরে বলা হচ্ছে যে জুন মাসে উদ্দীপকের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো। ইতিমধ্যেই আমরা উৎপাদনশীলতা নির্ণয় করার সূত্র কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা কি জানি যে উৎপাদনশীলতা বের করতে হলে আমাদের কি করতে হবে, উৎপাদনের যে মূল্য তাকে আমাদের উপকরণের মূল্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উৎপাদন ডিভাইডেড বাই হচ্ছে উপকরণ। তাহলে এই সৃজনশীল প্রশ্নে আমরা উৎপাদন করেছি কি 30 লক্ষ টাকার কুকারিজ উৎপাদন, অর্থাৎ পণ্য উৎপাদন করেছি আমরা 30 লক্ষ টাকা। তাহলে আমরা উৎপাদনের জায়গায় আমরা কি করব, 30 লক্ষ বসাবো এবং পাশাপাশি এই 30 লক্ষ টাকার উৎপাদন করতে আমাদের ব্যয় হয়েছে কি, আমাদের ব্যয় হচ্ছে 6 লক্ষ টাকা হচ্ছে কাঁচামাল বাবদ, 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি মজুরি বাবদ এবং 1 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ যোগ 3 লক্ষ যোগ হচ্ছে 1 লক্ষ, তাহলে যোগ করলে আমরা পাই 10 লক্ষ। তাহলে 30 লক্ষকে যদি আমরা 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত, 3। তাহলে এই সৃজনশীলের আলোকে আমরা বলতে পারি যে আমাদের এখানে এই চাঁদ কুকারিজের উৎপাদনশীলতা হচ্ছে কত, 3। তা আমরা বের করতে পেরেছি। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কি, সুপারিশ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চাঁদ কুকারিজ নামের যে প্রতিষ্ঠানটি আছে এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে, আমরা কি সুপারিশ করব, আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বাড়াতে হবে। কারণ আমরা জানি যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা আমরা যত বেশি বাড়াতে পারবো সেই প্রতিষ্ঠানের আমরা মুনাফা সর্বোচ্চ পরিমাণে আমরা অর্জন করতে পারবো। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। তো এই ধরনের সৃজনশীলগুলো বা এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে পার্ট রিলেটেড তোমরা বাসায় পর্যাপ্ত সৃজনশীল আলোচনা করবে। তা আমরা আজকের এই যে প্রথম অধ্যায়টি কিন্তু আমরা শেষ করে ফেললাম। তো তোমরা বাসায় ভালো করে এই প্রথম অধ্যায়টির আলোচিত যে পার্টগুলো আছে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা আলোচনা করবে এবং কি বাসায় ভালো মতো সেগুলো প্র্যাকটিস করবে। এবং যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে আমরা আগামী ক্লাসে আবারও আলোচনা করব, আমাকে তোমরা জানাবা এবং আমরা আলোচনা করব পুনরায়। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।